তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং। আমি জাহিদ হোসেন। জানাবো বার্তা কক্ষের সর্বশেষ। পুরান ঢাকা থেকে কারখানা গুদাম সরানোর অভিযানে বাধা, ছাড় না দেওয়ার ঘোষণা। তুরাগের তীরে ঠিকমতো সীমানা পিলার না বসানোর অভিযোগ, দুদকের তদন্ত দাবি। নিষেধ অমান্য করে মহাসড়কের পাশে বসছে হাট, ঘটছে দুর্ঘটনা, নির্বিকার প্রশাসন। আপনাদের সমস্যার সংকট আর সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসবো খবরের শেষ অংশে। জাহিদ, আবাসিক এলাকা থেকে রাসায়নিকের গুদাম এবং কারখানা সরানোর কাজ শুরু করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন এবং এই কাজটি তারা 5টি দলে ভাগ হয়ে কাজ করছেন। তবে এই কাজটি করতে গিয়ে আজকে যেটি দেখা গেল যে কারখানা মালিক এবং এলাকাবাসীর কিছুটা তোপের মুখে পড়েছেন গণমাধ্যম কর্মী এবং সদস্যরা। যে কোনো পরিবর্তনের ক্ষেত্রেই মানুষ এক ধরনের বলা যায় যে প্রতিক্রিয়া দেখায়, পরিবর্তনটা সম্পর্কে মানুষের ধারণা কম থাকে, সেই জন্যই মূলত এটা হয়। আমার মনে হয় যে এক্ষেত্রে একটু মনে আছে যে 20-25 বছর আগে যখন ম্যানুয়াল গিয়ার থেকে অটো গিয়ারে গাড়ি যাচ্ছিল, তখন কিন্তু ঢাকা শহরে ম্যানুয়াল গিয়ারের গাড়ির চেয়ে অটো গিয়ারের গাড়ির দাম 2 থেকে 3 লাখ টাকা কম ছিল, কারণ মানুষ ওই নতুন জিনিসটা যেতে পারছিল না। ভালো কিন্তু তাদের বোঝানো যাচ্ছে না। আমরা মনে করি যে পুরান ঢাকার জানিসও ভালো জিনিসটা বুঝবে। দেখে নিই বিশেষ প্রতিবেদন। পুরান ঢাকার বকশীবাজার এলাকায় টাস্কফোর্সের একটি দল অভিযানে গেলে কারখানার মালিক ও এলাকাবাসীর বাধার মুখে পড়ে। তারা টাস্কফোর্স ও গণমাধ্যম কর্মীদের ধাওয়া করে। পরে দুপুরের দিকে দক্ষিণ ঢাকার মেয়র সাইদ খোকন এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় তিনি জানান, আবাসিকে কেমিক্যাল গুদাম ও কারখানা সরানোর এই চলমান অভিযান অব্যাহত থাকবে। এলাকার লোকজনের সঙ্গে কথা বলেছি, তাদের বিষয়টাকে বুঝিয়েছি, তারা বিষয়টাকে অনুধাবন করেছে। এখন তারা আমাদেরকে সহযোগিতা করেছে। যে ভুল বোঝাবুঝি, যে আপনার বিভ্রান্তি যেটা ছিল সেটা এখন নেই। পুরান ঢাকা থেকে কারখানা ও কেমিক্যাল গুদাম অপসারণে সিটি কর্পোরেশনের টাস্কফোর্স 5 দলে ভাগ হয়ে চকবাজার, শহীদনগর সহ বেশ কিছু এলাকায় অভিযান চালায়। এ সময় 10টি কারখানায় বিদ্যুৎ, পানি ও গ্যাসের সংযোগ বন্ধ করে দেওয়া হয়। উনি বলছে কি এখানে চলবে না বলে চলে গেল। যাচ্ছি, এই ধরনের ইনফরমেশন আমরা পাই, এখানে করা যাবে না, তাহলে আমাদেরকে ব্যবস্থা করে দিবে সরকার, আমরা একদিকে চলে যাব। আমাদের তো এখানে বেশ কিছু কর্মচারী খাটতেছে। টাস্কফোর্স জানায়, আবাসিক এলাকা থেকে কারখানা ও গুদাম সরানোর নির্দেশনা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছেন তারা। 8টা কারখানায় এরকম অভিযান পরিচালনা করেছি এবং ব্যবস্থা হিসাবে আমরা তাদের ইউটিলিটি সংযোগ, পানি, বিদ্যুৎ, গ্যাস, এই সংযোগগুলো বিচ্ছিন্ন করেছি। আবাসিক এলাকায় থাকার মতো নয়, সেগুলোই আমরা ব্যবস্থা নিই। পুরান ঢাকা থেকে কারখানা ও কেমিক্যাল গুদাম অপসারণের এই অভিযান চলবে 1 এপ্রিল পর্যন্ত। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুরান ঢাকায় রাসায়নিক কারখানা সরানোর অভিযান নিয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেজওয়ানুল হক। রেজওয়ান, টাস্কফোর্সের সদস্যরা এবং গণমাধ্যমের কর্মীদের উপরে যে হামলা হয়েছে সেটা কিভাবে হয়েছে? আর একটা জিনিস জানতে চাই যে শুধুমাত্র কেমিক্যালের যে গোডাউনগুলি আছে সেগুলোই সরানো হচ্ছে নাকি সব ধরনের গোডাউন সরানোর কাজ চলছে? জাহিদ, দেখুন, সকাল থেকে কিন্তু এই টাস্কফোর্স কাজ করেছিল এবং এটি কিন্তু 2 ঘন্টা পরে এই টাস্কফোর্সে 5টি ভাগে ভাগ হয়ে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় তারা গিয়েছিল অভিযান চালাতে। এবং অভিযানের যে 2 নম্বর যে টিমটি আছে সেটি কিন্তু উর্দু রোড, অর্থাৎ বকশীবাজার এলাকার উর্দু রোডে কিন্তু গিয়েই তারা এই অভিযানটি পরিচালনা করে। সেখানে কিন্তু একটি বাসায় তারা কেমিক্যালের ফ্যাক্টরি দেখতে পারে এবং সেই ফ্যাক্টরিটির যে ইউটিলিটি তারা কাটতে গেলে, অর্থাৎ বিদ্যুতের লাইন সংযোগ বিচ্ছিন্ন করতে গেলেই তখন আসলে এই বিপত্তিটি শুরু হয়। তখন এলাকাবাসীর তরফ থেকে এবং সে মালিক পক্ষ এবং ওখানে অন্য যারা মালিক আছে, অন্যান্য বিভিন্ন কারখানার মালিক যারা আছে, সবাই এক হয়ে কিন্তু তারা তেড়ে আসে এবং এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয় যে টাস্কফোর্সের সদস্যরা সেখান থেকে উঠে আসতে, অর্থাৎ চলে আসতে বাধ্য হয়। সেই সাথে গণমাধ্যম কর্মীরা যারা ছিলেন তাদেরকে বিভিন্ন ভাষায় গালমন্দ তারা করেন। প্রতিরোধ এর পেছনে রাজনৈতিক, ব্যবসায়ী কিংবা অন্য কোনো পক্ষের কোনো ইন্ধন আছে কিনা?
হ্যাঁ, আমি এই বিষয়টি আপনাকে বলে রাখি যে দুপুর 2টোর সময় কিন্তু সাইদ খোকন, দক্ষিণের মেয়র সাইদ খোকন সেই এলাকায় আসেন এবং তিনি আমাদেরকে জানান যে সেখানে মহানগর বিএনপির একজন নেতা আছেন, তার ইন্ধন রয়েছে। তিনি মূলত এই বিষয়টিকে এমনভাবে বিভ্রান্তি সৃষ্টি করেছিল ব্যবসায়ীদের মাধ্যমে, এলাকাবাসীর মাধ্যমে, যার কারণে কিন্তু তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা বললেন যে আমরা বহুত টাকা লগ্নি করেছি, ব্যাংকে ঋণও রয়েছে, সব কিছু মিলিয়ে তারা ব্যবসা করে যাচ্ছেন। এই মুহূর্তে তাদেরকে যদি এইভাবে ইউটিলিটি বন্ধ করে দেওয়া হয় কিংবা তাদের জিনিসপত্র সরিয়ে নেওয়া হয় কিংবা সিলগালা করে দেওয়া হয়, এই ধরনের বিভ্রান্তি ছড়িয়েছিল, যার কারণে তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠে। কিন্তু সাইদ খোকন সেখানে যাওয়ার পরে তাদের সাথে কথা হয়, তাদের সাথে বৈঠক হয় এবং এই যে বিভ্রান্তি আছে সেটি কিন্তু দূর হয়ে যায় এবং এক পর্যায়ে সাইদ খোকন ঘোষণা দেয় যে তারা এলাকাবাসীর পক্ষ থেকে, অর্থাৎ কেমিক্যাল বলেন আর যে কোনো ধরনের কারখানাই বলেন, যে আবাসিক এলাকায় থাকতে পারবে না, যে ঘোষণাটি দেওয়া হয়েছিল দক্ষিণ সিটি কর্পোরেশনের তরফ থেকে, সেটির ব্যাপারে কিন্তু এলাকাবাসীর তরফ থেকে সাহায্য সহযোগিতা করা হবে অপসারণের ক্ষেত্রে। এই ব্যাপারটা কিন্তু সাইদ খোকন আমাদের কাছে নিশ্চিত করেন। তবে আমরা সেখানে যারা ব্যবসায়ী আছেন কিংবা সাধারণ ছোটোখাটো ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, এই জিনিসটি তারা আমাদেরকে নিশ্চিত করে বলেছেন যে তারা কোনোভাবেই কিন্তু সেখান থেকে কেমিক্যাল বলেন আর যে কোনো ধরনের গোডাউন বলেন, যে কোনো ধরনের কারখানা বলেন, সেটি কিন্তু তারা উঠিয়ে নিতে চাচ্ছেন না। হয়তোবা এখন মেয়রের সামনে থেকে দাঁড়িয়ে হয়তোবা তারা সায় দিচ্ছেন, কিন্তু পেছনের কথা হচ্ছে তারা সেখান থেকে চলে যেতে চাচ্ছেন না, কারণ তারা ব্যাংক ঋণ নিয়েছেন, তারা সেখানে একটি অবস্থান তৈরি করেছেন, ব্যবসায়িক ক্ষেত্র তৈরি করেছেন, সেটি তারা সহসায় উঠিয়ে নিতে চাচ্ছেন না। এটি হচ্ছে মূল ঘটনা। আর সেই জায়গাটিতে কিন্তু বাসা ভাড়া, অন্যান্য এলাকায় যেভাবে বাসা ভাড়া দেওয়া হয় এই কারখানার জন্য, সেটি কিন্তু একমাত্র পুরান ঢাকাতেই সম্ভব। এই বাসা ভাড়াটা সহজলভ্যতার কারণে কিন্তু তারা সেখান থেকে উঠে আসতে চাচ্ছেন। পুরান ঢাকার সব ধরনের রাসায়নিক সরানোর অভিযান নিয়ে জানাচ্ছিলেন রেজওয়ানুল হক। দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে বাসযোগ্য ঢাকা গড়ে তোলার আশ্বাস দিলেন ঢাকা উত্তরের নতুন মেয়র আতিকুল ইসলাম। প্রয়াত মেয়র আনিসুল হকের শুরু করা নগর উন্নয়নের কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন তিনি। রাজধানীর উত্তরায় এক সংবাদ সম্মেলনে আধুনিক ঢাকার লক্ষ্যে 1 বছরের কর্মপরিকল্পনার কথাও জানান তিনি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী 2021 সাল রাজধানীর উত্তরায় নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। তিনি জানান, প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ ও ইশতেহারে ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়ন করাই তার মূল লক্ষ্য। দল মত নির্বিশেষে সকল রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সমাজের গণ্যমান্য সদস্যদের সবাইকে আমাদের প্রয়োজন। আসুন বিভেদ ভুলে আমরা যোগ দিই ঢাকার এই অগ্রযাত্রার, যা আমাদেরকে নিয়ে যাবে কাঙ্ক্ষিত সেই আগামীর দিকে। প্রয়াত মেয়র আনিসুল হকের শুরু করা কাজগুলোকে সম্পন্ন করায় সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা। 1 বছরের কর্মপরিকল্পনা তুলে ধরে মেয়র বলেন, গুরুত্ব বিবেচনা করে কাজগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। শুরুতেই রয়েছে পরিবেশ দূষণ রোধ, নগর অ্যাপ সক্রিয় করা, বৃক্ষরোপণ, খেলার মাঠ উদ্ধার ও নগরীর বেদখল ফুটপাত উদ্ধার। ঢাকা উত্তরকে আলোকিত ঢাকায় পরিণত করা, 1, 2 পরিবেশ দূষণ রোধ করা, 3 মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নগর অ্যাপকে সক্রিয় করা, বৃক্ষরোপণ, নগর বনায়ন ও নগর কৃষির বিস্তার ও বিকাশ, এলাকার মহল্লায় উন্মুক্ত পার্ক ও খেলার মাঠ গড়ে একটি সবুজ ঢাকা গড়ে তোলা। এক প্রশ্নের জবাবে নবনির্বাচিত মেয়র জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি মশা নিধনের জন্য শিগগিরই বিশেষ পরিকল্পনা ঘোষণা করা হবে। আমি বিশ্বাস করি আমরা সবাই যে যার জায়গা থেকে আমাদের ন্যূনতম করণীয়টি যদি করে যাই, তাহলে আমরা পাবো সত্যিকার অর্থে আমাদের অতিকাঙ্ক্ষিত আধুনিক, গতিময় এবং প্রগতিশীল নগরী। 28 ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপনির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। সবাই এগিয়ে আসবেন একসাথে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের উন্নয়ন বাজেটে বাস্তবায়নে প্রকৌশলীরা বড় ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্প বাস্তবায়নেও আরও মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 59তম
কনভেনশনের উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। জাতির পিতা প্রকৌশলীদের সহায়তায় যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখনও দেশের উন্নয়নে প্রকৌশলীরা ভূমিকা রেখে চলেছেন, তবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় আরও মিতব্যয়ী হতে হবে। প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রকল্প পরিকল্পনার সময় ভৌগোলিক অবস্থান, জলবায়ু, ভূপ্রকৃতি মাথায় রাখতে হবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় বিষয়টিও গুরুত্ব দিতে হবে। দেশের প্রতিটি খাতের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি আমলের তুলনায় দেশের বাজেট 7 গুণ বেড়েছে। এ সময় প্রধানমন্ত্রী গবেষণার প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রকৌশলীদের ক্ষেত্রেও মনোযোগী হওয়ার আহ্বান জানান। আমাদের উন্নয়ন বাজেট এখন আমাদের প্রায় 1,73,000 কোটি টাকার আমরা উন্নয়ন বাজেট প্রণয়ন করে থাকি, গ্রহণ করি এবং তা বাস্তবায়ন করে যাচ্ছি। আর এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা কিন্তু আমাদের প্রকৌশলীদের, এবং সেক্ষেত্রে আমি আপনাদের ধন্যবাদ জানাই। সিটি নির্বাচনে অংশ না নিয়ে ঐক্যফ্রন্ট ধ্বংসের দিকে আরেক ধাপ এগিয়ে গেল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তাদের পক্ষে জনমত নেই বলেও দাবি করেন তিনি। সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হলেন ওবায়দুল কাদের। এ সময় প্রসঙ্গ আসে ঢাকা সিটি নির্বাচনে বিএনপির অংশ না নেওয়ার বিষয়টি। মন্ত্রী বলেন, এবারের নির্বাচনে কোনো ধরনের সহিংসতা হয়নি, এমনকি এ পর্যন্ত কোনো নির্বাচনেই কাউকে অংশ নিতে বাধা দেওয়া হয়নি, যেটা 2001 সালে বিএনপি করেছিল বলে অভিযোগ তার। কাদের বলেন, জনমত যদি পক্ষে থাকে তবে ফল পরিবর্তন করা সম্ভব নয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনমত যদি জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে থাকতো তাহলে তাদের ফলাফল এত শোচনীয় হতো না। জাতীয় নির্বাচনেও বাধা দেওয়া হয়নি, স্থানীয় সরকার কোনো নির্বাচনে আমরা যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করবে, প্রার্থীতা জমা দেবে, এখানে কোনো বাধা, কোনো প্রকার হস্তক্ষেপ আমাদের দল থেকে, আমার সরকার থেকে কোনোভাবেই করা হয়নি। ক্ল্যাশ হয়েছে, কনফ্লিক্ট হয়েছে, কোনো প্রকার ক্যাজুয়ালিটি হয়েছে, এমনকি কোনো ইনজিউরির খবরও নেই। এ সময় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের সমালোচনা করেন ওবায়দুল কাদের। বলেন, ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে তারা। ধ্বংসের পথে তাদের বিধ্বংসী রাজনীতি আরেক ধাপ এগিয়ে এই নির্বাচনের মধ্য দিয়ে ছদ্মবেশী বিধ্বংসী যে রাজনীতি তারা করে, সেই বিধ্বংসী রাজনীতি ধ্বংসের পথে আরেক ধাপ এগিয়ে। উপজেলা নির্বাচনে আচরণবিধি ভঙ্গ না করতে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক করলেন ওবায়দুল কাদের। তাহলে নির্বাচনটা আরো বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দখল দূষণে বিপন্ন তুরাগ। আদালতের জীবন্ত সত্তা ঘোষণার পরও অস্তিত্ব সংকটে এই নদ। সীমানা পিলার না থাকায় দখল হচ্ছে পার। এটি রক্ষায় উচ্ছেদ অভিযানের পাশাপাশি প্রবাহ সচল রাখার উদ্যোগের তাগিদ দিচ্ছেন পরিবেশবিদরা। সীমানা পিলার ঠিকমতো না বসানোয় জেলা প্রশাসকের বিরুদ্ধে দুদকের তদন্তরও দাবি করেছেন তারা। তুরাগের সবচেয়ে রুগ্ন চেহারাটি ফুটে ওঠে শুষ্ক মৌসুমে। মনে হয় এ যেন কালো পানির এক নালা। গাজীপুরের বংশী নদী থেকে বেরিয়ে বুড়িগঙ্গায় মিশতে 60 কিলোমিটার পথের 40 কিলোমিটারই দখলদারদের হাতে। কড্ডা কাশিমপুরের মাঝামাঝি কালারকুর গ্রামের নদের দেখা পাওয়াই দায়। নেই সীমানা পিলার, একদিকে বালু ফেলে ভরাট, অন্যদিকে পাড়সহ কাটা হচ্ছে জমি। শিল্প কারখানাগুলো আছে আশেপাশে, সবগুলোর কেমিক্যাল বা বিভিন্ন যে তৈলগুলো, এগুলো বর্জ্যগুলো সব এই নদীতে নামে। এজন্য এই নদীর পানি দিন বাই দিন নষ্ট হয়ে যাচ্ছে। পানি নষ্ট হয়ে গেছে। কিভাবে নষ্ট হলো পানি? ওই ডাঙ্গের পানি নামে। পোশাক কারখানার বর্জ্য মিশছে টঙ্গী সেতুর পাশেই। চোরাপথে ফেলা হচ্ছে কেমিক্যাল বর্জ্য। আশুলিয়া অংশে চলছে ডজন দুয়েক সিমেন্ট কারখানার মিক্সচার মেশিন। তুরাগের এ চিত্রে শঙ্কা জানিয়েছে উচ্চ আদালতও। এরই মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে দায়ী করে দেয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ। বিস্তীর্ণ প্লাবন অঞ্চলের সাথে নদীর যোগাযোগ সেটা বিচ্ছিন্ন হয়েছে, তারপর নদীর ফোরশোর হারিয়ে গেছে, নদীর পার হারিয়ে গেছে, এখন তলদেশটা কোনো রকম বেঁচে আছে তুরাগের। কাজে তুরাগ এখন আর নদী নাই, তুরাগ একটা নর্দমায় পরিণত হয়েছে।
31 জানুয়ারি তুরাগকে জীবন্ত সত্তা ঘোষণা করেছে আদালত। তাই পরিবেশবাদীরা বলছেন, এখন থেকে নাগরিকের মতোই তুরাগ নদের মৌলিক অধিকার সহ নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকে। আদালতের স্পষ্ট আদেশ উপেক্ষা করে ভুলভাবে নদীর সীমানা চিহ্নিত করল দুর্নীতি দমন কমিশনকে আমি অনুরোধ করব তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ গ্রহণ করতে। যতক্ষণ পর্যন্ত প্রশাসনের এই দুষ্ট কর্মকর্তাদের শাস্তি না হবে, যতক্ষণ পর্যন্ত শস্যের থেকে আপনি ভূত না সরাবেন, ততক্ষণ পর্যন্ত উচ্ছেদ অভিযান দিয়ে আপনি কোনো সমাধান করতে পারবেন না। এদিকে তুরাগ রক্ষায় সীমানা নির্ধারণে জোর দিচ্ছে নদী রক্ষা কমিশন। অ্যাঙ্কর সিমেন্ট, মাইশা কনস্ট্রাকশন ও টাইলস কারখানার উচ্ছেদ সহ 13 সুপারিশও গঠন করেছে তারা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তুরাগ দখল নিয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। আমরা তদন্তের কথা বলা হচ্ছে এবং একই সঙ্গে নদী কমিশনের কথাও বলা হয়েছে। নদী কমিশন প্রায় 10 মাস আগে একটি চিঠি দিয়েছিল জেলা প্রশাসনগুলোতে, যার মধ্যে তুরাগ রক্ষার কথাও বলা হয়েছিল। সেই ব্যাপারে কোনো অগ্রগতি আছে? দেখুন, এটি একেবারে খুব হতাশভাবে আমাদেরকে আজকে নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মুজিবুল হাওলাদার জানিয়েছেন। তিনি বলেছেন যে আজ থেকে প্রায় 10 মাস আগে, অর্থাৎ গত বছর এপ্রিলের 10 তারিখে চিঠি দেন তিনি। সেখানে একেবারে সুস্পষ্ট করে তুরাগ দখলে 21টি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে তিনি এবং জায়গাগুলো কোন কোন জায়গায় দখল হয়েছে সেই বিষয়গুলো নিয়ে তিনি উল্লেখ করে তিনি চিঠি দিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত ছিল সর্বশেষ তারিখ, যে তারিখের ভিতরে এই তুরাগের সার্বিক অবস্থাগুলো এবং পাশাপাশি উচ্ছেদ অভিযান পরিচালনার সর্বশেষ খবরগুলো তাদের এই নদী রক্ষা কমিশনকে জানানোর কথা। সেটি এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। খুব ক্ষোভ ভরে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এর ভিতরে যারা দায়ী, সে দায়ী ব্যক্তিদের পাশাপাশি যেসব ভূমি কর্মকর্তারা ছিলেন, যাদের নাকের ডগায় এই দখলগুলো হয়েছে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন। তো এই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত সেই স্থবির হয়ে আছেন। তবে তিনি আশা করেছেন যে আগামী 1 সপ্তাহের ভিতরে একটি অগ্রগতি হবে এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে অগ্রগতি জানাবে। তবে এখানে খুব উল্লেখযোগ্য একটা বিষয় তিনি উল্লেখ করেছেন, সেটি হচ্ছে টাকার অভাবে, অর্থাৎ জেলা প্রশাসক তা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে প্রায় 80 লাখ টাকা দরকার। সেই টাকাটা চেয়ে তিনি একটি সুপারিশনামাও পাঠিয়েছেন ভূমি মন্ত্রণালয়ে। তো এদিক থেকে নদী রক্ষা কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই জেলা প্রশাসকরা শুধুমাত্র টাকা এবং আর্থিক সংকটের কারণে এবং প্রয়োজনীয় উচ্ছেদ সামগ্রী তাদের কাছে নেই বলে তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করতে পারছে না। তবে তিনি তুরাগ উদ্ধারে এবারে তৎপরতা কেমন দেখছেন? এবার কি তুরাগ উদ্ধার সম্ভব হবে কিনা? দেখুন, নদী উদ্ধারে কিন্তু গত 1 মাস ধরে আমরা দেখেছি যে বিভিন্ন দফায় দফায় বুড়িগঙ্গা দখল উদ্ধার করা হয়েছে, কিন্তু সেই ধারাবাহিকতায় তুরাগ কিন্তু এখন পর্যন্ত একেবারে নজরে বাইরে পড়ে রয়েছে প্রশাসনের। এই তুরাগ উদ্ধারের জন্য বারবার করে চিঠি দেওয়ার পরও জেলা প্রশাসকের পক্ষ থেকে এবং বিআইডব্লিউটি এর পক্ষ থেকে কোনো উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়নি। এ বিষয়ে কিন্তু খুব ক্ষোভ প্রকাশ করেছে এই নদী রক্ষা কমিশন। তো এখন পর্যন্ত হতাশার বিষয় এটাই যে তুরাগ কবে উদ্ধার হবে সে বিষয়টি এখন পর্যন্ত জানে না জাতীয় নদী রক্ষা কমিশনের পাশাপাশি বাংলাদেশের যারা নদী নিয়ে আন্দোলন করছেন তারাও কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করেছেন যে তুরাগে কেন নজর দেওয়া হচ্ছে না। উচ্ছেদ অভিযান চলছে এবং সেই উচ্ছেদ অভিযান যেন ধারাবাহিকভাবে তুরাগের দিকেও দৃষ্টি দেওয়া হয় এবং তুরাগে যে অবৈধ স্থাপনা এবং পাশাপাশি বিভিন্ন ডাইং ফ্যাক্টরি থেকে যে অপরিশোধিত পানি এসে একেবারে দূষিত করে ফেলছে নদী, সেই বিষয়ে যেন নজর দেওয়া হয়। এই বিষয়গুলো উল্লেখ করে তিনি আশাবাদী আছেন এবং আমরাও আশাবাদী। দেখা যাক এই উচ্ছেদ অভিযানে ধারাবাহিকভাবে তুরাগটাও নিশ্চয়ই মুক্ত হবে। জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। নিষেধাজ্ঞা অমান্য করে দেশের বিভিন্ন জেলায় সড়ক মহাসড়কের পাশে বসছে হাট। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। প্রশাসনের ভূমিকা নিয়ে রয়েছে সমালোচনা। কার্যকর ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের। যশোর মাগুরা মহাসড়ক প্রতি সোমবার পশুর হাটের পাশাপাশি সপ্তাহে আরও 2 দিন মহাসড়কের উপরেই বসে কাঁচা বাজার। সদরের কোদালিয়া ছাড়াও জেলায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কের পাশে রয়েছে এমন অন্তত 20-25টি হাট। এতে একদিকে তৈরি হয় যানজট, অন্যদিকে প্রায় ঘটছে দুর্ঘটনা। হঠাৎ করে একটা গরু চলে আসলো, একটা মানুষ চলে আসলো, তখন আসলে যে আমরা রেঞ্জে যাই সেই রেঞ্জে যাওয়ার দেখা যাচ্ছে গাড়িটা অনেক সময় কন্ট্রোল করা
মানে সম্ভব হয় না। যাতে পরবর্তীতে এই হাটগুলো না বসে এবং আমরা এই জিনিসগুলো মনিটরিং করার চেষ্টা করতেছি। শরীয়তপুর ঢাকা মহাসড়কের পৌর বাস স্ট্যান্ড থেকে কাঁঠালবাড়ি পর্যন্ত 30 কিলোমিটার অংশে ছোট বড় অন্তত 12টি হাট বাজার রয়েছে। এছাড়া চট্টগ্রাম খুলনা মহাসড়কের শরীয়তপুর অংশে রয়েছে আরও 20টি বাজার। এতে যান চলাচল স্বাভাবিক রাখতে বেগ পেতে হয় ট্রাফিক পুলিশকে। হাটের মধ্যে রাস্তা থাকাতে আমাদের সমস্যা চলাচল দিতে, এমনকি মানুষের এলাকার মানুষের ভোগান্তি হয়। ফুটপাতে দোকানপাট, আপনার রাস্তায় দোকানপাট, এই দোকানের কারণে আমাদের এত যানজট লাগে বেশি। ঢাকা শরীয়তপুর সড়কে যেসব হাট বাজার রয়েছে এইসব সড়কে যানজট একটু বেশি, চাপাচাপ একটু বেশি, ট্রাফিকের চাপাচাপ ডিউটি চাপ একটু বেশি। রংপুর ঢাকা মহাসড়কের সঠিবাড়ি, মিঠাপুকুর সহ বেশ কয়েকটি স্থানেও সড়কের দুই পাশে বসে হাট, যেখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে বেচাকেনা। দুর্ঘটনার শিকার হয় ক্রেতা ও পথচারীরা। ঢাকা শহরে নাইট করে চলাচল করতেছে গাড়ি, বড় বড় গাড়ি, যদি দুর্ঘটনা বা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যে সময় হাট বসে সেই সময় স্টুডেন্টদের যাওয়ার সময় অনেক বাধা বিঘ্ন পেরিয়ে আর কি যাইতে হয়। যে জায়গা পেরিফেরি করা থাকে সেখানেই বসবে। তারপরে যদি সড়ক বা মহাসড়কের উপরে কোনো ধরনের হাট বাজার বসে, আমরা যখন অভিযোগ পাই আমরা তখন ব্যবস্থা নেই। জাতীয় মহাসড়কের অন্তত 10 মিটারের মধ্যে কোনো স্থাপনা রাখার নিয়ম নেই। বছর জুড়ে এমন অবস্থা থাকলেও 2 ঈদে অবৈধ স্থাপনা উচ্ছেদে কিছুটা তোড়জোড় দেখা যায়। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর রহমান, সারা বছরই এটি নিয়ে আমরা নানান কথা শুনি, কিন্তু হাট বাজারগুলোকে প্রধান সড়কের পাশ থেকে দূরে নিয়ে যাওয়ার ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করা যাচ্ছে না কেন? আমি প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে তাদের চেষ্টার কোনো ত্রুটি থাকে না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এরা এতই প্রভাবশালী থাকে বা তারা স্থানীয় প্রশাসনের কোনো কর্মকর্তাকে তাদের হাতের মধ্যে নেবার চেষ্টা করে, যার ফলে জেলা পর্যায় থেকে বা কখনো কখনো উপজেলা পর্যায় থেকে চেষ্টা নিয়েও সফল করতে পারে না তারা এই উচ্ছেদের বিষয়টা। তারপরেও আপনাকে জানিয়ে রাখি যে আমি সড়ক ও জনপথ বিভাগের কাছ থেকে কিছুক্ষণ আগে কিছু তথ্য পেয়েছি, যেটি বলা হয়েছে যে উচ্চ আদালত 2টি নির্দেশনা রয়েছে, বিশেষ করে সড়ক এবং মহাসড়ক নিরাপদ করবার ক্ষেত্রে। সেই 2টি নির্দেশনাও কিন্তু কার্যকর করার ক্ষেত্রে উপজেলা বা জেলা প্রশাসন খুব একটা তৎপর রয়েছে বলে আমার মনে হয়নি। তার একটা নির্দেশনায় বলা হয়েছে যে সড়ক বা মহাসড়ক, বিশেষ করে মহাসড়কের কথা বলেছে যে সেখানে মহাসড়ক থেকে 30 ফিট বা 10 মিটারের মধ্যে কোনো স্থাপনা হবে না। সেই স্থাপনাগুলো কিন্তু আমরা অহরই দেখতে পাই। এই হাটগুলো কি ইজারা দেয়? আমরা বিভিন্ন সময় দেখি যে হাটের ইজারা হয় এবং সেটা স্থানীয় প্রশাসন থেকেই দেয়া হয়, ফলে ইজারা দেওয়ার সময় এগুলি খেয়াল রাখা হয় কিনা এটা মূল সড়কের পাশে না দূরে? না, অধিকাংশ ক্ষেত্রেই এই বিষয়টা খেয়াল করা হয় না, কিন্তু ইজারা দেওয়া হয় স্থানীয় প্রশাসন থেকে। বিশেষ করে বগুড়ার মহাস্থান হাট, যেটি খুব বড় একটা সবজি বাজার এই অঞ্চলের, সেখানে কিন্তু রাস্তার 2 ধারে ট্রাক দাঁড় করিয়ে রেখে বিপুল সংখ্যক পণ্য তোলা হয় বা নামানো হয়। এই অবস্থাটা কিন্তু বছরের পর বছর চলছে। একই সাথে বগুড়ার নন্দীগ্রামে উমরপুর হাট রয়েছে, এর বাইরে পণ্ডিতপুকুর হাট রয়েছে। অর্থাৎ বলা যায় যে মহাসড়ক ছাড়া যেন হাট বাজার হতে পারে এটি যারা ব্যবসায়ী তারা বিশ্বাসই করতে চায় না। আর এর ফলে বিশেষ করে উমরপুর যে হাটটি, সেই হাটে কিন্তু ঘন্টার পর ঘন্টা যানজটে পড়ে আটকা থাকতে হয় মানুষকে, যার ফলে অনেকেই কিন্তু তাদের কার্যালয়ে বা তাদের প্রয়োজনীয় যে জায়গাটি সেখানে ঠিক মতো পৌঁছাতে পারে না। এই বিষয়গুলো নতুন নয়, কিন্তু স্থানীয় প্রশাসন কখনোই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি, কোনো ক্ষেত্রে আমরা উদ্যোগও নিতে দেখিনি। ধন্যবাদ। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান। রাতেই শেষ হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। সময় বাড়ানোর কথা অনেকেই না জানায় গতকাল ও আজ পাঠক দর্শনার্থী অনেক কম, বলছেন প্রকাশক বিক্রেতারা। এবারের মেলায় গতবারের চেয়ে 10 ভাগ বেশি বিক্রি হয়েছে এবং 1200 মানসম্মত বই পাঠকরা পেয়েছেন বলে জানিয়েছে আয়োজক কমিটি। বইমেলার শেষ বেলায় উপচে পড়া ভিড় হবে প্রত্যাশা এমনটাই ছিল, কিন্তু ছুটির দিন হলেও মেলার শেষ দিনে কাঙ্ক্ষিত ক্রেতা দর্শনার্থী আসেননি। এর প্রভাব পড়েছে বিক্রিতেও। প্রচারণাটা খুব কম ছিল, মানে মেলা গত পরশুদিন শেষ সময় জানানো হয়েছে আর কি, এই জন্যই অনেক মানুষ জানতে পারে না। একটু সময় পেলাম যে আরও 2 দিন একটু দেখতে পাবো, এবং অনেক বইয়ের সমারোহে আসলে মানে মনটা অন্যরকম ভালো লাগে। ছুটির দিনে বাচ্চাকে নিয়ে এসেছি, যেহেতু বর্ধিত 2 দিন আমরা পেয়েছি, আরও ছুটির দিন পড়েছে, সব মিলিয়ে ভালোই লাগছে। প্রকাশকরা বলছেন ভাষার মাসের মেলা মাসের শেষ দিনে শেষ হবে, এটাই প্রত্যাশা তাদের। তবে বৃষ্টির কারণে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতেই সময় বাড়ানো হয়। বইটা আসলে অনেকেই সংগ্রহ করেছে শেষ দিনগুলোতে। শেষ দিনগুলোতে 2 দিন ছিল বৃষ্টি,
একদিন ছিল নির্বাচন, এই কারণে অনেকেই মেলাতে আসতে পারেনি তাদের কাঙ্ক্ষিত বইটি সংগ্রহ করার জন্য। শেষ দিনে মেলার শিশু প্রহরে ছিল না সিসিমপুরের আয়োজন, এই কারণে অনেকটাই হতাশ শিশুরা। আবার আসলাম, আমার তো আরো ভালো লাগছে। সিসিমপুর নাই বলে। এখন তুমি কি করবে? আমি এখন লাফাবো। আসলে মেলা তো মূলত শেষ, এজন্য আসলে সিসিমপুরের ক্যারেক্টারগুলো চলে গেছে। সময় বাড়ানোয় মেলার বিক্রি গতবারের চেয়ে বেশি হয়েছে বলে জানায় অমর একুশে গ্রন্থমেলা পরিচালনা কমিটি। আগামী বছর মেলার আয়োজন এবং পরিসর আরও বাড়ানোর পাশাপাশি নতুন পরিকল্পনার কথা জানায় পরিচালনা কমিটি। 28 তারিখে বলেছিলাম আমাদের বিক্রি হবে গতবারের তুলনায় 10%। আমার ধারণা এই 2 দিনে যত বিক্রি হয়েছে এবং হবে সেটা মিলে কমপক্ষে 10 কোটি টাকার বেশি বই বিক্রি হবে। মেলা শেষ হওয়ার কথা ছিল 28 ফেব্রুয়ারি। বৃষ্টির ক্ষতি পুষিয়ে নিতে লেখক প্রকাশকের অনুরোধে আরও 2 দিন বাড়ানো হয়। বর্ধিত 2 দিন সময়ের মধ্য দিয়ে শেষ হলো এবারের অমর একুশে গ্রন্থমেলা। অনেক প্রত্যাশার পাশাপাশি ছোটখাটো অনেক অভিযোগও রয়েছে। তবে আগামী মেলা অনেক বড় পরিসর এবং আয়তনে বাড়ানো হবে এবং পাশাপাশি ডিজিটাল পরিকল্পনার মাধ্যমে একটি সুনির্দিষ্ট সুন্দর মেলা দর্শক এবং পাঠকদের উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। মাহমুদা মমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বইমেলার সবশেষ খবর জানাতে সোহরাওয়ার্দী উদ্যান থেকে যোগ দিয়েছেন সহকর্মী তৈমুর মোহাম্মদ সালাউদ্দিন। তৈমুর, এবারের যে মেলার আয়োজন এবং আগামীবার যে মেলা হবে তার পরিকল্পনা নিয়ে বাংলা একাডেমি কি কিছু জানিয়েছে? আমি আপনার প্রশ্নটি পরিষ্কার শুনতে পাইনি, আরেকবার যদি প্রশ্নটি আমাকে করেন। তৈমুর, আমি জানতে চাচ্ছি এবারের মেলার যে আয়োজন এবং আগামীবার যে মেলা আয়োজন করা হবে তার পরিকল্পনা নিয়ে বাংলা একাডেমি কিছু জানিয়েছে কিনা? এর আগের সংবাদেই আমরা আসলে সরাসরি বলছিলাম মহাপরিচালক বাংলা একাডেমির কবি হাবিবুল্লাহ সিরাজির সাথে। তিনি বলছিলেন যে এবার যে নতুন বিন্যাসে মেলা হয়েছে তাতে তারা যেই স্বপ্ন নিয়ে যেই পরিকল্পনা নিয়ে এগিয়েছিলেন তার শতভাগ তারা করতে পারেননি, সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হবে। এবার কিন্তু গত মেলার চেয়ে অনেক বেশি বই বিক্রি হয়েছে, সেই অর্থে দর্শনার্থী বেশি এসেছে। মেলার পরিবেশ খুব ভালো ছিল নতুন বিন্যাসের কারণে। কিন্তু আসল জায়গা যেটি, বাংলা একাডেমি কিন্তু এই 4500 বই থেকে মাত্র 1151টি বইকে মানসম্পন্ন বইয়ের যেই মানসম্পন্ন বই হিসেবে ঘোষণা করেছে। তো তার বাংলা একাডেমি চায় পাঠকরা আরও বেশি পড়ুক এবং মানসম্পন্ন আসলে আরও বেশি বের হোক। সামনের বছরটি কিন্তু আপনি জানেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বছর। সামনের বছরের বইমেলাটিকে বঙ্গবন্ধুর স্মৃতির উদ্দেশ্যে আসলে উৎসর্গ করা হবে এবং সেখানে জায়গাটি আরও বাড়তে পারে বলে বাংলা একাডেমির মহাপরিচালক আমাদেরকে বলেছেন। তাছাড়া সেখানে আসলে আরও বেশি গুরুত্বপূর্ণ বই, মানসম্পন্ন বই, ভালো পরিবেশ, খাবার দাবার এবং এই যেই মানে পাঠক যেসব আকাঙ্ক্ষাগুলো আছে, আসলে জনগণের বইমেলা নিয়ে যেই আকাঙ্ক্ষা আছে সেটি আসলে বাস্তবায়ন করা হবে। একাডেমির মহাপক আরও বলছিলেন যে এবারের বইমেলার থিম কিন্তু ছিল বিজয়, ভাষা আন্দোলন থেকে বিজয়, অর্থাৎ 52 থেকে 71। ফলে সামনের বইমেলার মেলায়ও এইরকম এই যে স্বাধীনতার মুক্তিযুদ্ধ ইতিহাসের প্রতি তরুণ প্রজন্মকে আগ্রহী করার যে প্রক্রিয়া বা প্রকল্প বাংলা একাডেমির, সেটি কিন্তু অব্যাহত থাকবে। তো বইমেলার খবর জানাচ্ছিলেন তৈমুর মোহাম্মদ সালাউদ্দিন। জানাবো আপনাদের সমস্যার সংকট আর সম্ভাবনার কথা। শিমুল তালুকদার টাঙ্গাইল থেকে বলছেন, আমাদের টাঙ্গাইল জেলায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি। সোহাগ লক্ষ্মীপুর থেকে বলছেন, আমাদের এলাকায় বিদেশে পাঠানোর নাম করে কয়েকজন দালাল মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে, এ সমস্যার স্থায়ী সমাধান চান তিনি। ইব্রাহিম সালমা ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছেন, আমাদের এলাকায় মাজারকে কেন্দ্র করে চলছে মাদকের রমরমা ব্যবসা। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ না নিলে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, তাই যথাযথ কর্তৃপক্ষের সঠিক উদ্যোগ দরকার তিনি বলেছেন। দর্শকদের ধন্যবাদ জানাতে চাই তাদের মতামতগুলোর জন্য। শেষ করব সংবাদ শুরু, তার আগে জানাচ্ছি শিরোনামগুলো আরেকবার। পুরান ঢাকা থেকে কারখানা গুদাম সরানো অভিযানে বাধা, ছাড় না দেওয়ার ঘোষণা। তুরাগের তীরে ঠিকমতো সীমানা পিলার না বসানোর অভিযোগ, দুদকের তদন্ত দাবি। নিষেধ অমান্য করে মহাসড়কের পাশে বসছে হাট, ঘটছে দুর্ঘটনা, নির্বিকার
আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যার আয়োজন। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।